তো স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। দেখো, এটা বেশিক্ষণ নয়, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে আমি ক্লাসটাকে করে নিতে পারবো। আমি আজকে ডেরিভেশনের জায়গা খুব কম আছে। যেখানে যে ডেরিভেশনটা দরকার আমি সেটাকে করব, আর কিছু কথাবার্তা লেখার ব্যাপার আছে, সেই কথাবার্তাগুলো আমি অনেকটা লিখে রেখেছি, কিছুটা পাঠ হচ্ছে লিখবো আর। দেখো, হোয়াট উই হ্যাভ ডিসকাস সো ফার, সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস আমরা পড়েছি। তার মধ্যে অ্যাজাম্পশনস আর পস্টুলেটস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, বেসিক or fundamental equations of kinetic theory of gas, empirical gas laws from kinetic theory of gas, আর আইডিয়াল গ্যাস, ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। এইটা মানে ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি মানে আইডিয়াল গ্যাস। আমি আলোচনা, আইডিয়াল গ্যাস তো যারা কাইনেটিক থিওরি অফ গ্যাসের বেসিক অ্যাজাম্পশনগুলো ওবে করে তারা আইডিয়াল গ্যাস। এই আইডিয়াল গ্যাসের যে বিভিন্ন এম্পেরিক্যাল, তার সঙ্গে এম্পেরিক্যাল গ্যাস লস যেগুলো, সেইগুলো পড়ে আমি আইডিয়াল গ্যাসের বিহেভিয়ারগুলো বুঝেছি। এবারে সেখানে তার ডেভিয়েশনস হয়, এইটা আমরা মেনশন করেছিলাম যে বাস্তবে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো কিন্তু আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, হ্যাঁ, কিছু ডেভিয়েশন হয়। আর আজকে আমাদের পুরো আলোচনাটাই তাই, হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে, সেটা হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস ইন ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস ইন ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। আমরা অ্যারাউন্ড 8টা পয়েন্ট উল্লেখ করব, যে 8টা পয়েন্টে যে গ্যাসগুলো যে আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে না সেটা তোমরা বুঝতে পারবে। এই 8টা পয়েন্টের মধ্যে 2-3টে পয়েন্ট হচ্ছে খুব ডিটেলে আলোচনা করার জায়গা আছে, আর বাকি যে পয়েন্টগুলো আছে, যে পয়েন্টগুলো জাস্ট দেখবে খুব সহজে উপরে আমাদের আলোচনাটা হয়ে যাবে। তাহলে প্রথম যে আলোচনাটা সেটা হচ্ছে অ্যান্ড্রুজ কার্ভ নিয়ে। অ্যান্ড্রুজ কার্ভটা কি না, এক্সপেরিমেন্টাল পিভি আইসোথাম। দেখো তোমরা বয়েলস ল যেটা পড়েছিলে, সেই বয়েলস লতে আইডিয়াল গ্যাসের জন্য পিভি আইসোথামগুলো কেমন দেখতে হয় তুমি দেখেছো। তাহলে বয়েলস ল তার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যখন দেখেছিলে, ওয়াই অ্যাক্সিস বরাবর প্রেসার এবং এক্স অ্যাক্সিস বরাবর ভলিউম এখানে আমি প্লট করেছি। তার দুটো ডিফারেন্ট টেম্পারেচারে, এই মানে প্রথমত একটা পার্টিকুলার টেম্পারেচার ছবিটা, যাতে এই কার্ভের সর্বোচ্চ টেম্পারেচারটা কনস্ট্যান্ট, সেখানে একটা আইসোথাম। তার দুটো ডিফারেন্ট টেম্পারেচার, দুটো আইসোথাম হচ্ছে এরকম, যেখানে T2টা গ্রেটার দেন T1। এটা হচ্ছে তোমার আইডিয়াল গ্যাসের জন্য বয়েলস ল, আইডিয়াল গ্যাস যারা বয়েলস ল ওবে করে তার জন্য পিভি আইসোথামগুলো হচ্ছে এরকম দেখতে। কিন্তু এক্সপেরিমেন্টাল প্লটটা কেমন দেখতে, এক্সপেরিমেন্টাল প্লটটা একটু খেয়াল করো। ধরো এই কোন একটা লাইন যখন তুমি কনসিডার করছো, এই ধরো এই যে তুমি এই এই ছবিটা হচ্ছে এই এলো এইরকম করে করে আসছে, এসে এই জায়গায় গিয়ে এটা কনস্ট্যান্ট হচ্ছে, এই জায়গাটা কনস্ট্যান্ট, তারপরে এইরকম করে তোমার যাচ্ছে। মানে ব্যাপারটা কিরকম দেখো, তুমি এইভাবে ব্যাপারটাকে ইন্টারপ্রিট করো এইরকম ভাবে, যে ধরো তুমি এরকম একটা পার্টিকুলার পয়েন্ট থেকে স্টার্ট করছো, যে পয়েন্টটা বেসিক্যালি তোমার ভেপারের পয়েন্ট, ঠিক আছে। এবার আমি কি করেছি, টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট থেকে প্রেসার বাড়াচ্ছি। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, কনস্ট্যান্ট টেম্পারেচারে যদি প্রেসারটা বাড়াতে তাহলে তার ভলিউমটা তোমার কমছে। এক্ষেত্রে আমি প্রেসারটা বাড়াচ্ছি, তার ভলিউমটা প্রথম দিকে দেখো যেমন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেমনভাবে কমে, এক্ষেত্রে সেই রকমভাবে কমছিল। পরে এরকম একটা পার্টিকুলার পয়েন্টে ধরো তুমি এলে, একটা পার্টিকুলার পয়েন্টে ধরো তুমি এসেছো। আর এবারে এই পার্টিকুলার পয়েন্টে আসার পরে এই বাকি বেশ কিছুটা পোর্শন দেখো, জিনিসটা তোমার ভি অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, অর্থাৎ অ্যাজ যেন প্রেসারটা কনস্ট্যান্ট আছে। আর এই যে প্রেসারটা কনস্ট্যান্ট আছে কেন, তার কারণটা হচ্ছে যে এই পয়েন্টে আসার পরে না গ্যাসটা বা ভেপারটা লিকুইফাই করা স্টার্ট করছে। এবারে কনস্ট্যান্ট টেম্পারেচারে যখন লিকুইফাই করা স্টার্ট করে, তখন কিন্তু প্রেসারটা আর কিছু চেঞ্জ করার দরকার পড়ে না। মানে এটা আমরা নর্মালি একটা ভেপারকে যখন লিকুইফাই করাই কি করি না, প্রেসারটাকে কনস্ট্যান্টটাকে টেম্পারেচারটা কমাই, টেম্পারেচারটা কমিয়ে কমিয়ে যখন 100°C বা 373 কেলভিনে নিয়ে এলাম, তখন জলীয় বাষ্পটা কি হয়, যে জলে কনভার্টেড হতে আরম্ভ হয়। এবং যতক্ষণ না পর্যন্ত পুরো জলীয় বাষ্পটা জলে কনভার্টেড হচ্ছে,
ততক্ষণ পর্যন্ত টেম্পারেচারটা কনস্ট্যান্ট থেকে যায় এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 373 কেলভিনই থাকে। তাহলে ওক্ষেত্রে কি হলো, প্রেশারটাকে কনস্ট্যান্ট থেকে টেম্পারেচার কমিয়ে ভেপারকে যেমন লিকুইফাই করা যায়, ঠিক উল্টোটাও করা যেতে পারে। টেম্পারেচারটা কনস্ট্যান্ট থেকে প্রেশার বাড়িয়েও তাকে লিকুইফাই করা যেতে পারে। এখানে তাই করা হচ্ছে যে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট থেকে প্রেশার বাড়িয়ে যখন আমি এই পার্টিকুলার পয়েন্টে এলাম, তাহলে এই পয়েন্টটাকে যদি আমি এ পয়েন্ট বলি, এইখান থেকে আমি বি পয়েন্টে এসে পৌঁছালাম। বি পয়েন্টে পরে দেখতে পাচ্ছি একটা বড় জায়গা জুড়ে একটা ফ্ল্যাট রিজিয়ন আছে, মানে এই জায়গায় যেটা হচ্ছে যে ভেপারটা লিকুইফাই করছে, লিকুইফাই করতে করতে এরকম একটা পয়েন্ট এসে এটা সি পয়েন্ট, এই সি পয়েন্টে এলো। তারপরে হঠাৎ করে খেয়াল করে দেখো যে প্রেশারটা ভীষণ র্যাপিডলি বাড়ছে, ভলিউমটা কিন্তু ভীষণ স্লোলি কমছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে প্রেশারটা অনেকটা বেশি বাড়ালে তবে ভলিউমটা সামান্য কমে। তা প্রেশার অনেকটা বাড়ালে যদি ভলিউম কমে, সামান্য কমে বা ভলিউমটা মোরাললেস কনস্ট্যান্ট থাকে, তাকে বলে ইনকম্প্রেসিবল ফ্লুইড। তাহলে ইনকম্প্রেসিবল ফ্লুইড মানে কি, বেসিক্যালি তখন পুরোটাই হচ্ছে তোমার হয়ে গেছে, মানে লিকুইডে কনভার্টেড হয়ে গেছে। তার মানে এইখানে যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট তুমি কনসিডার করো, ধরো ডি পয়েন্ট আমি কনসিডার করছি, ডি পয়েন্টটা কিন্তু বেসিক্যালি একটা লিকুইডের পয়েন্ট হয়ে গেছে। আর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তো আইডিয়াল গ্যাসে লিকুইফাই করে না, মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে হচ্ছে আইডিয়াল গ্যাস ক্যানট বি লিকুইফাইড। যে কন্ডিশনে দাও না কেন আইডিয়াল গ্যাস কিন্তু লিকুইফাই করতে পারা যায় না। এইটা সেখানে এক্ষেত্রে পুরোটাই ভেপার এবং পুরোটাই তোমার প্রেসার ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল। প্রেসার বাড়াচ্ছে মানে ভলিউমটা কমছে, কিন্তু এক্ষেত্রে যেটা হচ্ছে যে এ থেকে বি এই রিজিয়নটা ভেপার, সেই জায়গাতে ঠিক আছে মোটামুটি ভাবে প্রেসার ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল, কিন্তু বি থেকে সি এই পয়েন্টটা হচ্ছে ভেপারটা লিকুইফাই করছে বলে প্রেসারটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। সি থেকে যখন তুমি আরো ডি পয়েন্টের দিকে এগোচ্ছ তখন সেটা পুরোপুরি লিকুইফাই করে গ্যাস। তার মানে আইডিয়াল গ্যাস ক্যানট বি লিকুইফাইড, এটা। বা রিয়েল গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, বাট রিয়েল গ্যাস ক্যান বি লিকুইফাইড লিকুইফাইড আচ্ছা, এটা লিকুইফাইড মানে রিয়েল গ্যাস ক্যান বি লিকুইফাইড এবং লিকুইফাইড যে হচ্ছে সেটা তুমি পরিষ্কার দেখতে পারো। আচ্ছা এবার দেখো, যদি তুমি এটা T1 টেম্পারেচারে ছিল, যদি T2 টেম্পারেচারে করো কি হচ্ছে, সিমিলার প্যাটার্ন। এই যে ভেপার এখান থেকে এই পর্যন্ত এলো, তারপরে ভেপারটা লিকুইডে কনভার্টেড হলো, পুরোটা লিকুইড হয়ে যাচ্ছে। আরো টেম্পারেচার যখন বাড়াচ্ছ, বাড়িয়ে একটা পার্টিকুলার টেম্পারেচার পাচ্ছে, একটা T3 যেটাকে আমি TC বলছি, এই পার্টিকুলার টেম্পারেচার খেয়াল করে দেখো যে এই যে মানে তোমার ভেপারটা যে আদৌ লিকুইডে কনভার্টেড হয়েছে সেটা তুমি প্রায় দেখতে পাচ্ছ না। মানে অর্থাৎ এই ফ্ল্যাট রিজিয়নটা অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসার রিজিয়নটা দেখতে পেলে তাহলে তুমি বুঝবে যে ভেপারটা লিকুইফাই করছে, এই সিচুয়েশনটা দেখতে পাবে। মানে T4 বা T5 এর ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছ, যেখানে ধরো এখানে লিখে দেওয়া উচিত ছিল T5টা গ্রেটার দ্যান T4 গ্রেটার দ্যান TC গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1। TC থেকে বেশি টেম্পারেচারে দেখো এই জায়গাটায় পরিষ্কার দেখতে পাচ্ছ তারা লিকুইফাই করছে না। তাহলে T ইকুয়াল টু TC একটা পার্টিকুলার পয়েন্ট, যে পার্টিকুলার টেম্পারেচার থেকে বেশি টেম্পারেচারে থাকলে সে লিকুইফাই করছে না, আর তার থেকে কম টেম্পারেচার থাকলে তারা হচ্ছে লিকুইফাই করছে। তারপরে পরিষ্কার দেখতে পাচ্ছ যে যখন তোমার এই টেম্পারেচারটা লেস দ্যান টিসি, তখন হচ্ছে দ্য ভেপার ক্যান বি লিকুইফাইড বাই অ্যাপ্লাইং প্রেশার। দ্য ভেপার ক্যান বি লিকুইফাইড by applying pressure। আর টিটা যখন গ্রেটার দ্যান টিসি হয়ে যাচ্ছে তখন হচ্ছে, তখন আর ভেপার নামই বলবো না, দ্য গ্যাস cannot be liquefied by applying pressure। তো এই যে করসপন্ডিং টেম্পারেচারটা টিসি, যে টেম্পারেচার উপরে থাকলে গ্যাসটাকে লিকুইফাই করা সম্ভব প্রেশার অ্যাপ্লাই করে,
আর যে টেম্পারেচার নিচে থাকলে গ্যাসটাকে লিকুইফাই করা সম্ভব নয় প্রেশার অ্যাপ্লাই করে, সেই পার্টিকুলার টেম্পারেচারটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে এবারে এইটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, যে টেম্পারেচার উপরে থাকলে গ্যাসটা তুমি লিকুইফাই করতে পারবে না, যার নিচে থাকলে তাকে লিকুইফাই করতে পারবে। আর এবারে কোন একটা গ্যাস যখন ক্রিটিক্যাল টেম্পারেচারে থাকে তখন মিনিমাম যে প্রেশার অ্যাপ্লাই করে তাকে তুমি লিকুইফাই করতে পারো, তাকে বলা হয় ক্রিটিক্যাল প্রেশার পিসি। আর যখন কোনো একটা গ্যাস ক্রিটিক্যাল প্রেশার পিসি এবং ক্রিটিক্যাল টেম্পারেচার টিসিতে থাকবে তখন 1 মোল গ্যাসের যে ভলিউমটা সেটা বলছে মোলার, সেটাকে বলে ক্রিটিক্যাল ভলিউম, সেটাকে লিখছে হচ্ছে V/C। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেশার এবং ক্রিটিক্যাল ভলিউম দেখো আমি এখানে ডিফাইন করে ফেলতে পারলাম। ক্রিটিক্যাল টেম্পারেচার কি? দিস ইজ দ্য মিনিমাম টেম্পারেচার অ্যাবভ হুইচ a gas cannot be liquefied by applying pressure only. In other words, this is the maximum temperature below which a gas can be liquefied by applying pressure only. তার মানে দেখো তুমি যদি এদিক থেকে যাও তাহলে এটা হচ্ছে একটা ম্যাক্সিমাম টেম্পারেচার, যে টেম্পারেচারের নিচে থাকলে তুমি গ্যাসটাকে লিকুইফাই করতে পারো। আর উপর থেকে যদি দেখো দিস ইজ দ্য মিনিমাম টেম্পারেচার, যার উপরে থাকলে গ্যাসটাকে তুমি প্রেসার ক্রিয়েট করে লিকুইফাই করতে পারছো না, তাহলে এই টেম্পারেচারটা হয়ে যাচ্ছে তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার টিসি। আর ক্রিটিক্যাল প্রেসারটাকে দিস ইজ দ্য মিনিমাম প্রেসার রিকোয়ার্ড টু জাস্ট লিকুইফাই এ গ্যাস হোয়েন ইট ইজ অ্যাট দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার। তখন একটা গ্যাস যখন ক্রিটিক্যাল টেম্পারেচারে থাকছে তখন মিনিমাম যে প্রেসারটা ক্রিয়েট করলে তাকে তুমি লিকুইফাই করতে পারো সেটা ক্রিটিক্যাল প্রেসার। আর ক্রিটিক্যাল ভলিউমটা কি? দিস ইজ দ্য মোলার ভলিউম, this is the molar volume of a gas when it is at the critical temperature and critical pressure. যখন কোন একটা গ্যাস ক্রিটিক্যাল টেম্পারেচার বা ক্রিটিক্যাল প্রেসারে থাকবে তখন তার যে মোলার ভলিউমটা সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম। আর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে যদি কোন একটা পার্টিকুলার গ্যাস ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে থাকে তখন তাকে ভেপার বলা হয়, আর যদি ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে থাকে তখন তাকে নর্মাল গ্যাস বলা হয়। ইফ এ গ্যাস ইজ অ্যাট বিলো দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার হবে, এখানে ক্রিটিক্যাল দা হয়ে গেছে, below the critical temperature, then it can be liquefied by applying pressure. This gas is called vapor. আর যদি তার উপরে থাকে তাকে জাস্ট নর্মালি গ্যাস বলা হবে। If the gas is above the critical temperature, it cannot be liquefied by applying pressure only, then this gas cannot be called a vapor. হ্যাঁ, সেইখানে এরকম একটা স্টেটমেন্ট বলা হয় যে all vapors are gas but all gases are not vapor. All vapors are gas but all gases are not vapor. ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এইখানে এই যে এক্সপেরিমেন্টাল যে অ্যান্ড্রুজ কার্ভ, এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে করা হয়েছিল এবং -32°C হচ্ছে তোমার এর জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য ক্রিটিক্যাল টেম্পারেচার। সেটা তোমার মনে রাখার দরকার নেই। হ্যাঁ, মানে কার্বন ডাইঅক্সাইডের জন্য প্রথমে অ্যান্ড্রুজ এই কার্ভটাকে করেছিলেন। এবং তার যে এক্সপেরিমেন্টাল কার্ভের নেচারটা কি এবং তার যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সেটা আমরা বললাম। ঠিক আছে? তা যতটুকু বলেছি ততটুকু কোনো অসুবিধা আছে? মানে যতটুকু আমি বলেছি কোনো অসুবিধা আছে? না স্যার। এইটা আচ্ছা, এবারে এইখান থেকে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা শিখব, যাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি অফ স্টেটস। আচ্ছা, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি অফ স্টেটসটার জন্য আমি ছবিটা আরেকবার একটুখানি আঁকছি। একটা এক্সপেরিমেন্টাল আইসোথার্ম আমি জাস্ট এঁকে তোমায় দেখাচ্ছি। তাহলে পি, এটা তোমার ভি। এই ডোমটাকে আমি দেখালাম। তো তিনটে টেম্পারেচার দেখাচ্ছি। এই ধরনের টেম্পারেচার T1, এটা T2 যেটা বেসিক্যালি ক্রিটিক্যাল টেম্পারেচার টিসির সঙ্গে সমান, এটা হচ্ছে T3। এখানে হচ্ছে T3টা গ্রেটার দেন টিসি গ্রেটার দেন T1। একটা আমি ছবি তোমার দেখালাম। আচ্ছা, এবারে দেখো আমি লেসে একটা পার্টিকুলার পয়েন্টে ছিলাম, এ পয়েন্টে ছিলাম। এবারে কনস্ট্যান্ট টেম্পারেচার আমি কি করেছি, মানে আমি এ থেকে এইখানে একটা জিনিস বলি, এই ধরনের পয়েন্টটা ধরো ডি, তাহলে আমি
মানে উই want to reach point D we want to reach point D from point A আমি A পয়েন্ট থেকে D পয়েন্টে পৌঁছাতে চাইছি দুটো রাস্তা অ্যাপ্রোচ ওয়ান প্রথম রাস্তাটা কি তাহলে A থেকে B পয়েন্টে গেলাম B থেকে C পয়েন্টে গেলাম C পয়েন্ট থেকে D পয়েন্টে গেলাম একটা হচ্ছে A থেকে B গেলাম B থেকে C গেলাম C থেকে D গেলাম তাহলে এই পয়েন্টে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে বি থেকে সি পয়েন্টের মধ্যে প্রেশারটা কনস্ট্যান্ট হয়ে গেছে কোনো একটা গিভেন টেম্পারেচারে তার মানে এখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যাকচুয়ালি ভেপারটা লিকুইফাই করছে তার মানে ইট ইজ ক্লিয়ার দ্যাট ভেপার ইজ গেটিং লিকুইফাইড ভেপারটা কিন্তু লিকুইফাই করছে তুমি এটা পরিষ্কার দেখতে পাচ্ছ লিকুইফাই করছে তুমি দেখতে পাচ্ছ কারণ এই প্রেশারে একটা পার্টিকুলার জায়গা আছে যেখানে এই লিকুইড ভেপার যে ইন্টারফেস রিজিয়ন যেটা লিকুইড ভেপার ইন্টারফেস রিজিয়ন দিয়ে সে বেসিক্যালি পাস করেছে ইট ইজ ক্লিয়ার দ্যাট ভেপার ইজ গেটিং লিকুইফাইড সেখানে এখান থেকে যে ডি ইজ এ পয়েন্ট ইন লিকুইড ফেজ বা লিকুইড স্টেট তাহলে পরিষ্কার বোঝা গেছে ডিটা হচ্ছে একটা পয়েন্ট ইন দ্য লিকুইড স্টেট এটা আচ্ছা আর একটা অ্যাপ্রোচ দেখো এইখানেই লিখছি ডান দিকে অ্যাপ্রোচ টু দেখো এখন আসছে আসছে তো মনে হয় অ্যাপ্রোচ টু দেখো আমি কি করছি না এ থেকে ধরে নাও এখানে একটা পার্টিকুলার পয়েন্টে চলে গেলাম এ থেকে তুমি এখানে এই ধরো ই পয়েন্টে গেলে করে এখানে কোনো একটা পার্টিকুলার জায়গায় ধরে এলে তুমি এইখানে ধরো এফ পয়েন্টে এলে এফ পয়েন্ট থেকে এসে আবার তুমি ধরো ডি পয়েন্টে এলে তাহলে এইরকম করে ভাবছি যে অ্যাপ্রোচ টুটা হচ্ছে এ থেকে ই থেকে এফ থেকে ডি তাহলে প্রথমে আমি যেটা করেছি দেখো যে মানে আগেরটা যেমন একটা আইসো থাম ধরে যাচ্ছিলাম এখন আইসো থাম ধরে গেলাম না আমি ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে টেম্পারেচারটাকে বাড়িয়ে দিলাম ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে টেম্পারেচারটাকে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে একদম টি3-র উপরে চলে গেলাম মানে মানে বেসিক্যালি টি2-র উপরে আর কি ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে চলে গেলাম পরে ই পয়েন্টে চলে গেলাম তারপরে কি করলাম তারপরে হচ্ছে প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে টেম্পারেচারটাকে কমালাম পরে ই থেকে এফ পয়েন্টে চলে এলাম তার জন্য ভলিউমটা কমে গেছে তারপর এফ পয়েন্ট থেকে ডি পয়েন্টে চলে এলাম তাহলে এ থেকে ই পয়েন্টে গেলাম কনস্ট্যান্ট ভলিউমটাকে ফিক্সড রেখে টেম্পারেচার বাড়িয়ে ই থেকে এফ পয়েন্টে এলাম প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার কমিয়ে আবার এফ থেকে ডি পয়েন্টে ফিরে এলাম কি করে তোমার এখানে দেখো আবার তোমার টেম্পারেচারটাকে কমিয়ে আর কনস্ট্যান্ট ভলিউমে তাহলে এই যে রাস্তাটায় এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ আমার এই যে ডোমটা যেখানে হচ্ছে লিকুইড ভেপার ইন্টারফেস রিজিয়ন আছে তার মধ্যে সে ঢুকছেই না যা হচ্ছে তার বাইরে দিয়ে তার মানে কি এটা কোনোভাবে লিকুইফাই করছেন না তাহলে ইন দিস কেস the vapor is not liquefied
vapor is not liquefied? তাহলে পরিষ্কার কি এ থেকে যে ডিতে এলো ভায়া ই আর এফ, সেখানে ভেপারটা লিকুইফাই করছে না। তো যখন ভেপারটা লিকুইফাই করছে না, তাহলে এই পয়েন্টে আমি কি বলবো? এক মিনিট জুড়ে দিই। তাহলে এই যে লিকুইফাই করলো না, তার মানে কি বলবো? তাহলে আমি বলতে পারি যে এই অ্যাপ্রোচে যদি যাওয়া যায়, তাহলে ইন দিস অ্যাপ্রোচ D is a point in highly compressed vapor। তার মানে ডি পয়েন্টটা কি? ডি পয়েন্টটা বেসিক্যালি একটা হাইলি কম্প্রেসড ভেপার। তাহলে এখানে তো লিকুইফাই করছে, তুমি দেখতেই পেলে না। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমি এ থেকে ডি পয়েন্টে দুটো রাস্তায় পৌঁছালাম। এবারে ডি পয়েন্টটাকে তুমি একটা লিকুইড ফেজের পয়েন্ট বলবে, এই যে লিকুইড স্টেটের একটা পয়েন্ট বলবে, নাকি সেটাকে হাইলি কম্প্রেস ভেপার অর্থাৎ তুমি একটা গ্যাসিয়াস স্টেটের পয়েন্ট বলবে? সেই পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে তুমি অ্যাকচুয়ালি কোন অ্যাপ্রোচে এই পয়েন্টে পৌঁছাচ্ছ। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই যে লিকুইড স্টেট এবং গ্যাসিয়াস স্টেট নিয়ে আমরা এত কথাবার্তা বলি, তাহলে লিকুইড স্টেট এবং গ্যাসিয়াস স্টেটের মধ্যে কোনো কিন্তু স্ট্রং ডিমার্কেশন নেই। যেটাকে তুমি লিকুইড বলছো সেটাকে তুমি হাইলি কম্প্রেস গ্যাসও বলতে পারো। এই যে আমাদের এলপিজি সিলিন্ডারে যে গ্যাসটা থাকে তাকে মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তার মানে বেসিক্যালি গ্যাস সেটা হাই প্রেসারে রাখা হচ্ছে, হাই প্রেসারে রেখে তাকে লিকুইফাই করে নেওয়া হয়েছে। তার মানে কি? মানে বেসিক্যালি ওইটাকে তুমি যখন ধরো নবটাকে খুলছো, তুমি সেখান থেকে কি লিকুইড বেরোচ্ছে কিন্তু তোমার বেসিক্যালি গ্যাসটা। তাহলে সিলিন্ডারের মধ্যে যেটা আছে তাকে তুমি কি বলবে? ওটা লিকুইড বলবে না হাইলি কম্প্রেস গ্যাস বলবে? এদের মধ্যে কিন্তু কোনো স্ট্রং ডিমার্কেশন নেই। তার মানে যেটা দাঁড়াচ্ছে কি? দাঁড়াচ্ছে হচ্ছে ইট ইজ ক্লিয়ার দ্যাট, এই অ্যানালিসিস থেকে এটা পরিষ্কার, ইট ইজ ক্লিয়ার দ্যাট দেয়ার ইজ নো স্ট্রং or strong demarcation between different states of matter. Whether a state can be called a liquid state or gaseous state depend entirely on how this state is achieved। ঠিক আছে? এই যে বলা এইটা, দিস ইজ কল্ড দ্য প্রিন্সিপল of continuity of states. This is called the principle of continuity of states। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যে এইখান থেকে অ্যান্ড্রুজ কার্ভ থেকে কিন্তু এই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের মাথায় রাখতে হবে, যে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি অফ স্টেটস। ঠিক আছে? তো বোঝা গেছে? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি যে দেখো, এই যখন তুমি ক্রিটিক্যাল পয়েন্টের কথা বলছিলে, যে ক্রিটিক্যাল পয়েন্টের কথা বলছিলে, যে ক্রিটিক্যাল পয়েন্টের ডেফিনেশন যখন বলেছিলাম, দেখো একটা দিক দিয়ে গেলে সেটা হচ্ছে মিনিমাম পয়েন্ট, মানে এটা হচ্ছে মিনিমাম টেম্পারেচার যার উপরে গেলে গ্যাসটাকে তুমি আর লিকুইফাই করতে পারবে না। এটা হচ্ছে একটা ম্যাক্সিমাম টেম্পারেচার যার নিচে তুমি গ্যাসটাকে লিকুইফাই করতে পারবে। তাহলে এই ধরনের যে পয়েন্টগুলো হচ্ছে একদিক দিয়ে গেলে সেটা ম্যাক্সিমাম পয়েন্ট, আরেক দিকে গেলে সেটা মিনিমাম পয়েন্ট, সেই ধরনের পয়েন্টগুলোকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন বা স্যাডেল পয়েন্ট।
তাহলে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে এই যে ক্রিটিক্যাল পয়েন্ট যেটা is a point of inflection or স্যাডেল পয়েন্ট। আচ্ছা, অঙ্কের ল্যাঙ্গুয়েজে এই স্যাডেল পয়েন্ট বা পয়েন্ট অফ ইনফ্লেকশনের মানে কি দেখো, আমরা কি করি যখন এক্সট্রিমাইজেশন প্রবলেম করি, এক্সট্রিমাইজেশন প্রবলেমে তোমরা ম্যাক্সিমা এবং মিনিমা পড়েছো। এক্সট্রিমাইজেশন প্রবলেম ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়, এবার সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হলে সেটা মিনিমাম, আর সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হলে সেটা ম্যাক্সিমাম। আমাদের এই দুটো সিচুয়েশনেই পড়েছি, কিন্তু কখনো তো আমরা ভেবে দেখোনি যদি সেকেন্ড ডেরিভেটিভও 0 হয় তখন কি হবে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ 0, সেকেন্ড ডেরিভেটিভ 0, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ যদি 0 হয় তাহলে তুমি সেটাকে ম্যাক্সিমাম মতো মিনিমাম বলতে পারছো না। তো তাহলে যখন সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ নয় 0, কিন্তু পজিটিভ না যদি বলতে পারো না ওটা মিনিমাম, তাহলে কি হবে, সেটা ম্যাক্সিমাম হতে পারে। আবার সেকেন্ড ডেরিভেটিভটা নেগেটিভ নয়, ওটা 0, নেগেটিভ যেহেতু না তুমি ওটাকে ম্যাক্সিমামও বলতে পারো না, ওটা মিনিমাম হতে পারে। তখন তুমি বেসিক্যালি গন্ডগোলে পড়ে গেলে, তখন সেই ধরনের পয়েন্টকে বলা হবে স্যাডেল পয়েন্ট বা পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাহলে পয়েন্ট অফ স্যাডেল পয়েন্ট বা পয়েন্ট অফ ইনফ্লেকশনের ক্ষেত্রে কি হয় না, ফার্স্ট ডেরিভেটিভের সঙ্গে সেকেন্ড ডেরিভেটিভের 0 হয়। তার মানে তুমি যদি পি ভার্সেস ভি প্লট করছো, ডেল পি বাই ডেল ভি অ্যাট টি ইকুয়াল টু টিসি সেটাও 0 হবে, আর ডেল টু পি বাই ডেল ভি স্কোয়ার অ্যাট টি ইকুয়াল টু টিসি সেটা হচ্ছে তোমার 0 হবে। এটা ভি বা ভি বা যাই লিখতে পারো আর কি। এইটা এই দুটো কন্ডিশন সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হবে at the point of inflection or স্যাডেল পয়েন্ট। পরবর্তীকালে ভ্যান ডার ওয়ালস বা অন্যান্য গ্যাসের ক্ষেত্রে যখন আমি ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে ক্যালকুলেট করবো, পিসি বিসিটি ক্যালকুলেট করবো, তখন বেসিক্যালি এই কন্ডিশনটাকে আমরা কাজে লাগাবো। হ্যাঁ, যে ফার্স্ট ডেরিভেটিভও 0, সেকেন্ড ডেরিভেটিভও 0, এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে আমি স্যাডেল পয়েন্ট বা পয়েন্ট অফ ইনফ্লেকশনটা পাবো। মানে এরপরই আমাদের যখন ভ্যান ডার ওয়ালস গ্যাস নিয়ে আলোচনা হবে বা ডাইটেরিচ ইকুয়েশন অফ স্টেট বা বার্চেলর ইকুয়েশন অফ স্টেট নিয়ে কথাবার্তা হবে, তখন কিন্তু এইগুলোকে নিয়ে আমাদের অনেক কথাবার্তা বলার দরকার আছে। ঠিক আছে, চলো তাহলে দেখো অ্যান্ড্রুজ কার্ভ নিয়ে এবং তার ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে এই পার্টিকুলার কেসে যতটুকু ডিসকাস করার কথা আমরা বললাম। তাহলে অ্যান্ড্রুজ কার্ভটা হচ্ছে এক্সপেরিমেন্টাল পিবি আইসোটপ, সেই কার্ভের ডেসক্রিপশনটা তুমি বুঝলে, ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম বুঝলে, ভেপার এবং গ্যাসের মধ্যে কি তফাৎ সেটা তুমি বুঝছো, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি অফ স্টেটসটাকে বুঝলে, আর ক্রিটিক্যাল পয়েন্ট একটা পয়েন্ট অফ প্রিন্সিপাল স্যাডেল পয়েন্ট সেটাকে বের করার ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়াটা হচ্ছে ডেল পি বাই ডেল ভি আর টি ইকুয়াল টু টিসি ইকুয়াল টু 0, আর ডেল টু পি বাই ডেল ভি স্কয়ার আর টি ইকুয়াল টু টিসি ইকুয়াল টু 0। অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্টে প্রেসার ভার্সেস ভি প্লট যেটা তার ফার্স্ট ডেরিভেটিভ অ্যাজ ওয়েল এজ সেকেন্ড ডেরিভেটিভটা তোমার 0 হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে তো? আচ্ছা চলো, আচ্ছা এবারে চলে আসছি আমরা অ্যামাগার্স কার্ভ। আর একটা ইম্পর্টেন্ট জায়গা অ্যামাগার্স কার্ভ। অ্যামাগার্স কার্ভ হচ্ছে এক্সপেরিমেন্টাল পিভি ভার্সেস পি প্লট, সেটা হচ্ছে অ্যামাগার্স কার্ভ। আচ্ছা দেখো, প্রথমে তুমি যখন আইডিয়াল গ্যাসের জন্য দেখো, আইডিয়াল গ্যাসের জন্য কি পি ভিভার ভার্সেস পি যদি প্লট করা হয়, সেটা হচ্ছে প্যারালাল টু পি অ্যাক্সিস হয় এবং যার ইন্টারসেপ্ট হচ্ছে আরটি। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি তো কনস্ট্যান্ট এবং পিভি ইকুয়াল টু আরটি, পি ভিভারটা হচ্ছে আরটির সঙ্গে সমান। তাহলে যদি ওয়াই অ্যাক্সিস বরাবর পি ভিভার আর এক্স অ্যাক্সিস বরাবর প্রেসার প্লট করি, ইট উইল গিভ ইউ স্ট্রেট লাইন এবং সেটা কনস্ট্যান্ট টেম্পারেচারে, যার ইন্টারসেপ্ট হচ্ছে আরটি। এটা কিন্তু এক্সপেরিমেন্টাল পিভি কার্ভটা কেমন দেখতে, মানে এটা হচ্ছে মানে এটা হচ্ছে ফর আইডিয়াল গ্যাস। প্রথমটা হচ্ছে ফর আইডিয়াল গ্যাস, লেখাই হয়েছে যদিও, এটা হচ্ছে ফর আইডিয়াল গ্যাস। আর এইটা হচ্ছে এক্সপেরিমেন্টাল কার্ভ। এক্সপেরিমেন্ট কি বলছে, এক্সপেরিমেন্ট হচ্ছে কার্ভটা বলছে পি ভিভার ভার্সেস পি প্লট করলে ওটা আইডিয়াল গ্যাসের মতো প্যারালাল টু পি অ্যাক্সিস হচ্ছে না। মোস্ট অফ দ্য কেসে যেটা হচ্ছে যে এটা একটা নিচে নেমে তারপর তোমার উপরে উঠছে, এটা এটা ইউজুয়াল সিচুয়েশন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে টিপিক্যাল সিচুয়েশন। কিন্তু এইটা একটা পার্টিকুলার গ্যাসের জন্য যদি তুমি করো সেটা এরকম দেখতে। তাহলে এটা হচ্ছে ফর, ধরো এই যেটা ছবিটা আমি এঁকেছি, এই ছবিটা ধরে নাও তোমার কার্বন ডাইঅক্সাইডের জন্য। এই ছবিটা কার জন্য, ধরো ফর এ পার্টিকুলার গ্যাস ফর কার্বন ডাইঅক্সাইড, ছবিটা হচ্ছে এরকম দেখতে হয়েছে। এটা
তার মানে প্রথমে দেখো একটা পার্টিকুলার গ্যাসের জন্য আমি পার্টিকুলার আইডিয়াল গ্যাস আর একটা পার্টিকুলার এক্সপেরিমেন্টাল গ্যাস দুজনে যখন আমি কম্পেয়ার করছি, দুজনে কম্পেয়ার করে দেখতে পাচ্ছি যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পি ভিবার বাসের পি পাওয়ারটা হচ্ছে তোমার প্যারালাল টু পি অ্যাক্সিস করে একটা গিভেন টেম্পারেচার, এক্ষেত্রে কিন্তু এটা কমে গিয়ে সেটা বেড়ে গেল। আচ্ছা, এবং এই যে কার্ভটা যখন তুমি এঁকেছো, এই কার্ভটা তোমার দেখো মানে এই যে কার্ভটা, এই কার্ভটা তোমার একটা পার্টিকুলার গ্যাস কার্বন ডাইঅক্সাইডের জন্য, কিন্তু অনেক বিভিন্ন রকম গ্যাসের জন্য যদি তুমি দেখো তাহলে হাইড্রোজেন বা হিলিয়ামের জন্য যেটা দেখতে পাও তাহলে ছবিটা এরকম দেখতে, অর্থাৎ পি ভিভারটা 8টির থেকে বেশি হয়ে যাচ্ছে। আর নাইট্রোজেন বা কার্বন ডাইঅক্সাইড এদের ক্ষেত্রে যেটা যাচ্ছে প্রথমে এটা কমছে তারপর সেটা বাড়ছে। মানে এইখানে পি ভিভারিক্যাল টু 8টি এটা আইডিয়াল গ্যাস, তাহলে হাইড্রোজেন বা হিলিয়ামের ক্ষেত্রে দেখো সবসময় জিনিসটা আইডিয়াল গ্যাসের থেকে উপরে আছে, কিন্তু নাইট্রোজেন বা কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন বা অ্যামোনিয়া তাদের ক্ষেত্রে ওটা কিন্তু কমছে, কমে গিয়ে তারপর সেটা বাড়ছে। আচ্ছা, এইখানে যে ছবিটা আমি এঁকেছি এই ছবিটা হচ্ছে তোমার ওয়াইড রেঞ্জ অফ প্রেসার। এই ছবিটা আঁকা হয়েছে একটা ওয়াইড রেঞ্জ অফ প্রেসার। এবারে অনেক সময় যেটা হয় তোমাকে এই ছবিটাকে আঁকতে দেয় লো প্রেসার রিজিয়নে, তাহলে এদিকে প্রেসার প্লট করছি, এটা হচ্ছে লো প্রেসার রিজিয়ন, আমি প্রেসারটাকে খুব বেশি বাড়ানোর স্কোপ দিচ্ছি না। তাহলে এদিকে পি ভিবার দ্বারা প্লট করা হলো। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এ ধরনের দেখতে। আর এবারে এইটা দেখো, তুমি যদি প্রেসারটাকে লো করো অ্যাজ জানো তুমি এই লো প্রেসার রিজিয়নে জিনিসটাকে জুম করছো, তাহলে এই যে হাইড্রোজেন অথবা হিলিয়ামের ক্ষেত্রে তখন ছবিটা এরকম দেখতে হবে। সরি, এবারে বাকি যে গ্যাসগুলোর ক্ষেত্রে ছবিটা কেমন দেখতে হচ্ছে, এই এই এ ধরো এটা নাইট্রোজেনের জন্য, এটা কার্বন ডাইঅক্সাইডের জন্য এরকম ছবি দেখতে হচ্ছে। এটা মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এটা প্যারালাল টু পি অ্যাক্সিস হতে এটা প্যারালাল হচ্ছে না, সেটা বাড়তে পারছে বা কমতে পারছে লো প্রেসার রিজিয়নে। আর ওয়াইড রেঞ্জ অফ প্রেসারে যদি তুমি কনসিডার করো যে এরকম স্ট্রেট লাইন টাইপের ছবিটা হবে না, ওটা প্রথমে কমে গিয়ে তারপর সেটা বাড়তে থাকবে, বা এই ছবিটা স্ট্রেট লাইন না, এটা আস্তে 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 কার্ভেচারটা হচ্ছে তোমার বেড়ে যাচ্ছে। তাহলে এই যে ছবিগুলো এঁকেছি সব ছবিগুলোই কিন্তু টেম্পারেচারটাকে ফিক্স রেখে একটা পার্টিকুলার টেম্পারেচারে, এখানে কিন্তু একটা পার্টিকুলার টেম্পারেচারে, তাহলে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে করেছি, এটা একটা পার্টিকুলার গ্যাসের জন্য করেছি। আচ্ছা, এবারে আমি একটা পার্টিকুলার গ্যাসের জন্য যদি বিভিন্ন টেম্পারেচারের ছবিটা আঁকতাম কেমন দেখতে হয়, তো আমি বিভিন্ন টেম্পারেচারের ছবিটাকে আঁকছি। তাহলে এদিকে তুমি প্রেসার প্লট করছো, এদিকে পি ভিবার প্লট করছো বিভিন্ন টেম্পারেচারে। ধরো তোমার মানে আমি দেখাচ্ছি, ধরো এইটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য, এইটা একটা আইডিয়াল গ্যাসের জন্য, এইটা একটা আইডিয়াল গ্যাসের জন্য। আমি বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে মানে সরি বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বলছি, মানে আইডিয়াল গ্যাসের জন্য যদি বিভিন্ন টেম্পারেচারে দেখতাম, এটা ধরো T1-এ, এটা T2-তে, এটা একটা পার্টিকুলার টেম্পারেচার বলছি, তার নাম দিচ্ছি টিবি। টিবি জিনিসটা কি আমি পরে বলবো। তাহলে আইডিয়াল গ্যাস হলে এটা হচ্ছে R-T1, এটা হচ্ছে R-T2, এটা হচ্ছে R-TB ইত্যাদি ইত্যাদি। এটাকে পি ভিবার প্লট করা হচ্ছে। এটা আইডিয়াল গ্যাসের জন্য হলে এরকম দেখতে হবে, কারণ পি ভিবারটা হচ্ছে 8টির সঙ্গে সমান। এবার টেম্পারেচার যদি বেড়ে যায়, ধরো যেখানে এই টি বিটা গ্রেটার দেন T2 গ্রেটার দেন যদি T1 হয়, তাহলে ছবিটা এরকম দেখতে হবে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। আচ্ছা, এবারে এর জন্য কেমন দেখতে হচ্ছে, নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কেমন দেখতে হচ্ছে, টিপিক্যাল নন আইডিয়াল গ্যাস, তাহলে আমি বলছি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি এক্সাম্পল হিসেবে ভাবি, তাহলে এক্ষেত্রে ছবিটা ধরো নর্মাল তোমার এরকম দেখতে হলো আর T1 টেম্পারেচার। যখন টেম্পারেচারটা বাড়ানো হলো ছবিটা কি তফাৎটা দেখো, ছবিটা তফাৎটা একটু খেয়াল করো। সরি, আচ্ছা, ছবিটার তফাৎটা কি দেখো যে এক্ষেত্রে ডেভিয়েশনটা যত বেশি ছিল, মানে আইডিয়াল গ্যাস থেকে যতটা কমেছে এখানে ততটা কমেনি, বা এখানে যতটা বেড়েছে এখানে ততটা বাড়েনি। এবার এইভাবে যেতে যেতে যখন তোমার একটা সার্টেন টেম্পারেচার এলো, যে টেম্পারেচারের ছবিটা হচ্ছে তোমার
এরকম দেখতে হয়ে গেল। তাহলে এই করসপন্ডিং টেম্পারেচারটাকে বলা হচ্ছে বয়েল টেম্পারেচার। মানে ব্যাপারটা কিরকম দেখো, যত টেম্পারেচার বাড়াতে হয় তখন কি হয়, যত টেম্পারেচার বাড়াতে হয় তত রিয়েল গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো বিহেভ করে, আর প্রেসার যত কমে তত আইডিয়াল গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো বিহেভ করে। তাহলে রিয়েল গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে কখন, যখন হচ্ছে টেম্পারেচারটা হাই হবে, প্রেসারটা কম হবে। তুমি দেখো যত টেম্পারেচার আস্তে আস্তে তো বাড়াচ্ছ, আইডিয়াল গ্যাসের থেকে ডেভিয়েশনটা কমছে। মানে এক্ষেত্রে যতটা নিচে নেমেছে এখানে ততটা নিচে নামেনি, এখানে যতটা উপরে উঠেছে এখানে ততটা উপরে ওঠেনি, ঠিক আছে। এবার টেম্পারেচার যখন তুমি আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে এমন একটা টেম্পারেচারে গেলে, যে টেম্পারেচার তুমি দেখো যে যখন প্রেসারটা কম তখন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেমন ছবিটা ঠিক সেরকম দেখতে ছবিটা হয়ে গেছে। তাহলে এই করসপন্ডিং টেম্পারেচার বলা হচ্ছে বয়েল টেম্পারেচার। তার মানে কি হচ্ছে, আমি বয়েল টেম্পারেচার ভালো করে আলোচনা করব। অ্যাট বয়েল টেম্পারেচার কি হচ্ছে না, ডেল পিভি বাই বা পিভি বা যাই বলো বাই ডেল পি অ্যাট পি ইকুয়াল টু টিবি, সেটা কি হচ্ছে তোমার 0 হচ্ছে। এবং কখন সেটা, লিমিট পিটা যখন টেন্স টু 0। দেখো প্রেসারটা যখন কম তখন হচ্ছে পি ভি ভার্সেস পি প্লটটা প্যারালাল টু পি অ্যাক্সিস হয়েছে। আর প্যারালাল টু পি অ্যাক্সিস হওয়া মানে কি, তোমার করসপন্ডিং স্লোপটা হচ্ছে 0 হবে। তার মানে বয়েল টেম্পারেচার পাওয়ার যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে লিমিট পি টেন্স টু 0 ডেল পিভার বাই ডেল পি অ্যাট টি ইকুয়াল টু টিবি ইকুয়াল টু 0। তাহলে আমি এই যে বিভিন্ন রকমের পি ভিভার ভার্সেস যে পি প্লটটাকে আঁকলাম, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এরকম দেখতে, একটা পার্টিকুলার গ্যাস তার একটা ওয়াইড রেঞ্জ অফ প্রেসারে যদি তুমি দেখো তাহলে ছবিটা হচ্ছে এরকম দেখতে। তাহলে এইখানে যে প্রেসারটা হচ্ছে এটা হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ প্রেসার, মানে এখানে মানে মানে অনেকটা প্রেসার রিজিয়নে দেখছো আর কি, মানে প্রেসারটা কমও রাখছো তুমি বেশিও রাখছো, সেখানে পুরো ছবিটা তুমি পাচ্ছ আর কি, ওয়াইড রেঞ্জ অফ প্রেসার। রেঞ্জ অফ প্রেসার হচ্ছে ছবিটা এরকম। আচ্ছা, এবার এইটা যদি আমি বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে করি, দেখি বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন হচ্ছে। হাইড্রোজেন হিলিয়াম সেটা হচ্ছে আইডিয়াল গ্যাসের উপরে থাকবে, নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া মিথেন ইত্যাদি ইত্যাদি তারা হচ্ছে প্রথমে নিচে নামবে, তারপর সেটা উপরে উঠবে। আচ্ছা, এবার এই ছবিটাতে ওয়াইড রেঞ্জ অফ প্রেসার, এটা কিন্তু লো রেঞ্জ অফ প্রেসার আমি করি বা লো প্রেসার রিজিয়নে করি, তাহলে হাইড্রোজেন বা হিলিয়ামের ক্ষেত্রে দেখো আইডিয়াল গ্যাসের থেকে উপরে থাকছে এবং লিনিয়ার ছবি, আর নাইট্রোজেন বা কার্বন ডাইঅক্সাইড এইসব গ্যাসের ক্ষেত্রে হচ্ছে তোমার নিচে থাকছে। তাহলে এই লিনিয়ারিটিটা রেস্টার্ড হয়ে যায় যখন প্রেসারটা খুব বেশি হয়ে যায়। এবং এই যে ছবিগুলো এঁকেছি প্রত্যেকটাই হচ্ছে টেম্পারেচারটাকে ফিক্স থাকে। এবার বিভিন্ন টেম্পারেচার যদি পি ভিভার ভার্সেস পি প্লটটাকে আমি আঁকতাম তাহলে কি হতো, দেখো ওই যেহেতু এখানে ইন্টারসেপ্টটা আরটি আর কি, সেই আরটিটা তোমার যেহেতু আরটি1 এটা আরটি2 এটা আরটিবি, টেম্পারেচার বাড়ালে দেখো ডিভিয়েশন ফ্রম আইডেন্টিটিটা আস্তে 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 কমে যাচ্ছে। একটা সার্টেন টেম্পারেচার পাচ্ছে বয়েল টেম্পারেচার, যেখানে কি হচ্ছে না গ্যাসটা মোরালেস আইডিয়ালি বিহেভ করছে, অর্থাৎ লিমিট পি টেন্স টু 0 ডেল পিভার বাই ডেল পি আর টি ইকুয়াল টু ডিবি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে এটা ছবিটা, আমাগাস কার্ভটা, ঠিক আছে? তবে বুঝেছো আমাগাস কার্ভের নেচারগুলো পরিষ্কার তো, পরিষ্কার হয়েছে? আচ্ছা, এবারে এই ছবিগুলোকেই আর এক রকম করে আঁকা হয়, তার জন্য একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে হয়, যাকে বলে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা কম্প্রেসিবিলিটি কোফিশিয়েন্ট। আর কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা কম্প্রেসিবিলিটি কোফিশিয়েন্ট বাই ডেফিনেশন হচ্ছে যে কোনো একটা গিভেন টেম্পারেচার প্রেসারে এক্সপেরিমেন্টাল গ্যাসের মোলার ভলিউম ডিভাইডেড বাই ওই গ্যাসটা যদি আইডিয়ালি বিহেভ করতো তার মোলার ভলিউম, অর্থাৎ জেড ইকুয়াল টু ভিভার বাই ভিভার আইডিয়াল। আচ্ছা, এবারে তোমার আইডিয়াল গ্যাসের জন্য মোলার ভলিউম ভিভারটা কত, আরটি বাই পি হয়, সেটা এখানে বসিয়ে দিলাম, তাহলে পি ভিভার বাই আরটি। তাহলে দেখো, তাহলে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা কম্প্রেসিবিলিটি কোএফিসিয়েন্ট বাই ডেফিনেশন হচ্ছে পি ভিভার বাই আরটি। আচ্ছা, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জেডটা সবসময় 1 হয়, কিন্তু বাট এক্সপেরিমেন্টালি ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট জেডটা নট ইকুয়াল টু 1। যেমন ধরো একটা টিপিক্যাল গ্যাসের ক্ষেত্রে আমি একটা ফিক্সড টেম্পারেচারে যদি দেখি, আচ্ছা একটা টিপিক্যাল গ্যাসের ক্ষেত্রে যদি তুমি টিপিক্যাল গ্যাসের ক্ষেত্রে জেড ভার্সেস পি যদি প্লট করো, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জেডটা যে কোনো প্রেসারই 1 হওয়ার কথা। তুমি দেখো এই ছবিটা কোথা থেকে পাচ্ছ, বেসিক্যালি এখানে পি ভিভারটাকে আরটি দিয়ে ভাগ করে দিলে যেটা হয় আর কি, সেই জিনিসটা জেড তো পি ভিভার বাই আরটি। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জেডটা যেটা পি ভিভার বাই আরটি সেটা 1 হবে, অর্থাৎ তার ইন্টারসেপ্ট হচ্ছে 1, এটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। কিন্তু কোন একটা পার্টিকুলার গ্যাস ধরো, মানে এটা এটা পরে
পার্টিকুলার গ্যাস সে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে জেড ভার্সেস পি এর এক্সপেরিমেন্টাল ছবিটা হচ্ছে এরকম দেখতে হচ্ছে এটা। তাহলে এবারে আমি যে ছবিগুলোকে একটু আগে হচ্ছে পি ভিভার ভার্সেস পি এর রেসপেক্টে এঁকেছিলাম, সেই ছবিগুলোকে আমি জেড ভার্সেস পি এর রেসপেক্টে তোমায় দেখাতে পারি। যেমন ধরো তুমি যদি এইটাকে করো, এটা আইডিয়াল গ্যাসে, এদিকে প্রেসার প্লট করা হচ্ছে, এদিকে জেড প্লট করা হচ্ছে, এটা হচ্ছে 1। আজ আমি যেটা করছি এটা হচ্ছে টিটাকে ফিক্স করে, টেম্পারেচারটা ফিক্স করে ছবিটাকে এঁকেছিলাম। তো টেম্পারেচার আমি ফিক্স করে দিয়েছি। তাহলে যে হাইড্রোজেন অর হিলিয়াম তারা এরকম দেখতে, আর বাকি গ্যাসের ক্ষেত্রে নাইট্রোজেন বলো, কার্বন ডাইঅক্সাইড খেলো, তাদের ক্ষেত্রে এরকম দেখতে ছবি হচ্ছে। মানে আগের যেমন এঁকেছিলাম সেটা, এটা কোথায়, এটা হচ্ছে লো প্রেসার রিজিয়ান। লো প্রেসার রিজিয়ানের ছবিটা এরকম দেখতে। আচ্ছা, এবারে যদি ওয়াইড রেঞ্জ অফ প্রেসারে দেখি কেমন ছবিটা হবে। এদিকে প্রেসার প্লট করা হচ্ছে, এটা আইডিয়াল গ্যাসের জন্য ছবি, এখানে জেড প্লট করা হচ্ছে 1। এ ধরো এটা হচ্ছে তোমার হিলিয়ামের জন্য, এটা হাইড্রোজেনের জন্য, এটা নাইট্রোজেনের জন্য, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জন্য, এক্সেট্রা। এইখানে হচ্ছে প্রেসারটা হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ প্রেসার, এবং এইখানে টেম্পারেচারটা কিন্তু ফিক্স রাখা হয়েছে। আর এবার যদি বিভিন্ন টেম্পারেচারের ছবিটা দেখি তখন ছবিটা কেমন হবে। এদিকে প্রেসার প্লট করা হলো, সরি এখানে জেড প্লট করা হলো, এদিকে প্রেসার প্লট করা হচ্ছে, এটা আইডিয়াল গ্যাস, এটা জেড ইকুয়াল টু 1। এটা করবো ফর এ পার্টিকুলার গ্যাস। কোনো একটা গিভেন টেম্পারেচারে তাহলে ছবিটা এরকম দেখতে T1। আর এবার টেম্পারেচার বাড়ালাম, ছবিটা কেমন দেখতে হবে, এরকম দেখতে হবে, যেখানে T2টা গ্রেটার দেন T1। মানে ব্যাপারটা দেখো, দুটো ডিফারেন্ট টেম্পারেচার যখন দেখছি, তোমার একটা পার্টিকুলার গ্যাসে যে টেম্পারেচারই করো না কেন, জেডটা তো পিভি বাই আরটি, তাহলে পিভি বাই আরটি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সবসময় 1। যখন আমি পি ভিভার ভার্সেস পি প্লট করছিলাম, এখানে ইন্টারসেপ্ট হচ্ছে আরটি, কি পাল্টালে ইন্টারসেপ্ট পাল্টাচ্ছে, কিন্তু এখানে ইন্টারসেপ্ট করছে অলওয়েজ 1। আচ্ছা, এবারে যখন লো টেম্পারেচার তখন ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটিটা বেশি, যখন টেম্পারেচার বাড়ালো দেখো তখন ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটিটা কমে যাচ্ছে। এবার একটা পার্টিকুলার টেম্পারেচার পেলাম, যে পার্টিকুলার টেম্পারেচার ছবিটা ধরো এরকম দেখতে হয়ে গেল। এইটা হচ্ছে টিবি, যেখানে টিবিটা আবার গ্রেটার দ্যান হচ্ছে তোমার T2 বা T1 এটা। তাহলে এইখানে এই টিবিটা হচ্ছে আমার বয়েল টেম্পারেচার অ্যাজ ইউজুয়াল, বয়েল টেম্পারেচার। এটা হচ্ছে অ্যাট দিস টেম্পারেচার a non-ideal gas behaves ideally when প্রেসারটা খুব কম, প্রেসার টেন্স টু 0, এবং তার ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়াটা কি হচ্ছে লিমিট প্রেসার টেন্স টু 0। এখানে তুমি ডেল জেড বাই ডেল পি অ্যাট টি ইকুয়াল টু টিবি এটা তুমি 0 করতে পারছো। আগেরটা পি ভিবার দিয়ে লিখেছিলাম, এখানে হচ্ছে জেড দিয়ে লিখছে, কিন্তু একইভাবে তুমি বয়েল টেম্পারেচারটা বের করতে পারবে। তাহলে বয়েল টেম্পারেচার বের করার ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়াটাও তুমি কিন্তু এখানে দেখতে পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এইটাও অ্যামাগার্স কার্ভ। এই যে কার্ভগুলো জেড ভার্সেস পি প্লটগুলোও কিন্তু অ্যামাগার্স কার্ভ। অ্যামাগার্স কার্ভ ইউজুয়ালি যে পিভি ভার্সেস পি প্লট,
কিন্তু পিভি বাই আরটি যেহেতু জেড হয়ে যাচ্ছে, পিভি ভার্সেস পি প্লটের নেচারগুলো যেমন দেখতে, জেড ভার্সেস পি প্লটের নেচারগুলো একই রকম এবং একই রকমভাবে তুমি বের করে ফেলতে পারবে। শুধুমাত্র দুটো ডিফারেন্ট টেম্পারেচারে যখন তুমি দেখছো, দুটো ডিফারেন্ট টেম্পারেচারের ক্ষেত্রে এইখানে ছবিটার ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু তোমাকে আইডিয়াল গ্যাসের জন্য যে হরাইজন্টাল লাইনটা, সেটা কিন্তু বিভিন্ন টেম্পারেচারে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ডেভিয়েশনটা যে আগে যাচ্ছিল তার তুলনায় কমে যাচ্ছে, সেগুলো তুমি বুঝতে পারছো। আর এইখানে ছবিটা আঁকার একটা অ্যাডভান্টেজ হচ্ছে একই ছবিতে তোমাকে ওই মানে একটাই প্যারালাল লাইন থাকবে, যেটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। সেক্ষেত্রে দুটো ডিফারেন্ট টেম্পারেচার যখন ছবিটাকে এঁকে নিচ্ছ, যখন টেম্পারেচারটা কম তখন দেখো আইডিয়াল গ্যাসের থেকে ডেভিয়েশনটা অনেকটা বেশি, আর যখন তোমার টেম্পারেচারটা বেশ বেশি হয়ে গেছে তখন দেখো আস্তে 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 আইডিয়াল গ্যাসের মতো হওয়ার সেটা চেষ্টা করছে। ঠিক আছে, বোঝা গেল? Yes. তাহলে এইখানে হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা জেডটা লেস দ্যান 1, আর এই যে জায়গাটা জেডটা গ্রেটার দ্যান 1, কারণ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জেড ইকুয়াল টু 1, কোথাও কোথাও জেডটা লেস দ্যান 1, কোথাও কোথাও হচ্ছে জেডটা তোমার গ্রেটার দ্যান 1। ঠিক আছে, পরিষ্কার? আচ্ছা, এবারে দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমি আগে উল্লেখ করেছি, নাহলে অ্যান্ড্রুজ কাপ অ্যাকচুয়ালি হতো না। দেখো কি আছে না, আইডিয়াল গ্যাস ক্যান নেভার বি লিকুইফাইড অ্যাজ ইট হ্যাজ নো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। Ideal gas can never be liquefied as it has no intermolecular attraction, but experimentally gases can be liquefied by lowering the temperature and raising the pressure. এবং এটা তুমি মানে দেখেইছো আর কি। ধরো মানে যখন তুমি করবে আইডিয়াল একটা রিয়েল গ্যাসকে লিকুইফাই করার চেষ্টা করবে, ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি জলীয় বাষ্প নিয়েছো, সেইটা হচ্ছে তোমার লিকুইডে কনভার্টেড হতে পারে যখন তোমার ধরো প্রেশারটা এই একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হতে পারে যখন প্রেশারটা হচ্ছে তোমার 1 অ্যাটমসফিয়ার আর টেম্পারেচারটা 373 কেলভিন, এবং এখানেও প্রেশারটা হচ্ছে তোমার 1 অ্যাটমসফিয়ার আছে আর টেম্পারেচার হচ্ছে 373 কেলভিন আছে। তাহলে এইটা হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম, এবং এই ভেপার থেকে লিকুইফাই করতে গেলে তোমার একটা লাগছে, মানে মানে ভেপার থেকে যখন লিকুইফাই তুমি করতে চাইছো আর কি গ্যাসটাকে, তখন তোমার কিছুটা হিট এখান থেকে বেরিয়ে যেতে হবে, এবং সেটা হচ্ছে তুমি ওই মানে এনথালপি অফ লিকুইফ্যাকশন এরকম বলতে পারো। মানে লিকুইড থেকে ভেপার গেলে হচ্ছে এনথালপি অফ ভেপোরাইজেশন, আর ভেপার থেকে লিকুইড গেলে হচ্ছে এনথালপি অফ লিকুইফ্যাকশন আর কি। এবং এক্ষেত্রে ওই এনথালপি অফ লিকুইফ্যাকশন যেটা লিকুইফ্যাকশন ডেল্টা এইচ বার, ডেল্টা এইচ যদি করো তুমি, লিকুইফ্যাকশন এটা হচ্ছে অ্যারাউন্ড 540 ক্যালোরি পার গ্রাম হয়। অর্থাৎ 1 গ্রাম ভেপার যে 1 অ্যাটমসফিয়ার প্রেসারে 373 কেলভিনে আছে, সেখান থেকে 540 ক্যালোরি হিট যদি তুমি এক্সট্রাক্ট করে দাও, তাহলে ভেপারটা কিন্তু লিকুইডে কনভার্টেড হবে। আবার উল্টো দিকে লিকুইড থেকে ভেপার করতে গেলে তোমাকে পার গ্রাম 540 ক্যালোরি হিট দিতে হবে, তবে লিকুইড থেকে তুমি ভেপারটাকে করতে পারবে। আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে আমি প্রেসারটা 1 অ্যাটমসফিয়ার, টেম্পারেচার 373 কেলভিনে আমি ফিক্স করেছি। আচ্ছা, এবারে যদি প্রেসারটা সামাও তুমি পাল্টাও, তাহলে কিন্তু এই বয়লিং পয়েন্টটাও পাল্টায়। তার মানে এটা দাঁড়াচ্ছে এই যে করসপন্ডিং টেম্পারেচার বয়লিং পয়েন্ট, তাহলে বয়লিং পয়েন্ট চেঞ্জেস উইথ চেঞ্জ ইন প্রেসার। এবং নর্মাল ট্রেনটাকে তুমি প্রেসার কুকারে দেখো, প্রেসার কুকারে কি করা হয়, প্রেসার কুকারে হচ্ছে প্রেসারটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে বয়লিং পয়েন্টটা বেড়ে যায়। তার মানে এটা দাঁড়াচ্ছে বয়লিং পয়েন্ট ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন প্রেসার, উইথ ইনক্রিজ ইন প্রেসার। প্রেসার কুকার এই প্রিন্সিপালে কাজ করে। আবার বয়লিং পয়েন্টটা ডিক্রিজেস উইথ ডিক্রিজ ইন প্রেসার, এটা
এবং এটা তুমি কোথায় দেখতে পাচ্ছ? এটা হচ্ছে পাহাড়ে যখন কোনো কিছু রান্না বান্না করা হয়, পাহাড়ে যেহেতু দার্জিলিংয়ে তুমি গেলে সেখানে প্রেশার কম বলে জিনিসপত্র একদমই সেদ্ধ হতে চায় না। সেদ্ধ হতে চায় না কারণ সেখানে প্রেশার কমে যাচ্ছে বলে তোমার বয়লিং পয়েন্টে ডিক্রিজ করছে। তার মানে এখানে এই যে বয়লিং পয়েন্ট যেটা, সেইটা কিন্তু প্রেশার ডিপেন্ডেন্ট। আমি 1 অ্যাটমসফিয়ার প্রেশার করলে 373 কেলভিন। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তুমি দেখো যে কোনো একটা লিকুইডকে ভেপারে কনভার্ট করছো বা কনডেন্স করছো, ভেপার থেকে লিকুইডে তুমি নিয়ে আসার চেষ্টা করছো, সেটা শুধুমাত্র যে টেম্পারেচার বাড়িয়ে করতে হবে সেরকম না, প্রেশার চেঞ্জ করেও কিন্তু করা যেতে পারে। প্রেশার বাড়িয়ে দিলে তুমি বয়লিং পয়েন্ট বাড়িয়ে দিতে পারো, প্রেশার কমিয়ে দিলে তুমি বয়লিং পয়েন্ট কমিয়ে দিতে পারো। এখানে প্রেশারের কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে। এবং এই যে প্রেশার ডিপেন্ডেন্স যেটা অফ বয়লিং পয়েন্ট, সেটা আমরা পরে যখন ফেজ ইকুইলিব্রিয়াম আছে আর কি, সেখানে আমরা এটা খুব ভালো করে আলোচনা করবো। কিন্তু ফর দ্য টাইম বিং এইটুকু মনে রাখো, যখন ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি নিয়ে কথাবার্তা বলবে, আইডিয়াল গ্যাসকে তুমি কোনোভাবে লিকুইফাই করতে পারছো না, কারণ লিকুইফাই করতে গেলে তাদের মধ্যে একটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকতে হয়। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নেই, কিন্তু বাস্তবে গ্যাসগুলোর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে বলে টেম্পারেচার কমিয়ে দিয়ে প্রেশার বাড়িয়ে দিয়ে তাদেরকে লিকুইফাই করা সম্ভব হচ্ছে। নেক্সট একটা ইম্পর্টেন্ট কথা বলছি, সেটা হচ্ছে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট আলফা। আলফা বাই ডেফিনেশন হচ্ছে 1/v del v by del t at constant p। 1/v del v by del t at constant p, অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসারে প্রতি একক ভলিউমে একক টেম্পারেচার বাড়ানোর জন্য ভলিউম টি বাড়ছে, এটা হচ্ছে আলফা। আচ্ছা, এবারে দেখো এখানে আমি হোমওয়ার্ক হিসেবে দিয়েছি ফর আইডিয়াল গ্যাস আলফাটা হচ্ছে 1/t, কিন্তু এক্সপেরিমেন্টালি আলফাটা হচ্ছে আদার দ্যান 1/t। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এইখানে আলফা নিয়ে কথাবার্তা বলার সময় তার এসআই ইউনিটটা একটুখানি বলে নিই। এসআই ইউনিট অফ আলফা হবে জাস্ট সিম্পলি কেলভিন ইনভার্স, কারণ ডিভি আর ভি তাদের ইউনিটগুলো কেটে গেল, তা 1 বাই টেম্পারেচার হচ্ছে। আর একটা আমি করে দেখিয়ে দিই যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আলফাটা 1/t কি করে হচ্ছে দেখার জন্য। তাহলে কি হবে এটা? তাহলে ফর আইডিয়াল গ্যাস, আমি যদি কিছুটা ফাঁকা রেখেছি, ফর আইডিয়াল গ্যাস ভিটা হচ্ছে এনআরটি বাই পি। আমার লাগবে কি ডেল ভি বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি লাগবে। এটা কত হলো? এনআর বাই পি হলো। এবার আলফা যখন ক্যালকুলেট করছি 1/v ডেল ভি বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি যেহেতু, তাহলে 1/v এনআর বাই পি হলো। তাহলে এনআর বাই পিবি সমান কত? এনআরটি। তাহলে হয়ে যাচ্ছে 1/t হয়ে যাচ্ছে। তার মানে যদি আইডিয়াল গ্যাস হয় তাহলে আলফাটা প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে সমান হবে এবং সেটা 1/t হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ফর আইডিয়াল গ্যাস আলফা উইল বি ইকুয়াল ফর অল গ্যাসেস at a particular temperature and it is equal to 1/t। কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যায় কি, বাট experiment shows that alpha are different for different gases and আলফা সেটা 1/t টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিক, তার একটা প্রেসার ডিপেন্ডেন্স ইত্যাদি আছে। তো থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট এই টার্মটা কি তুমি বুঝলে? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্টটা যে 1/t হচ্ছে সেটা বুঝলে এটা। এবারে এইখান থেকে তোমাকে আমি একটা কাজ করতে দিচ্ছি, যে মানে একটা প্রবলেম হিসেবে যেটা দিচ্ছি, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আলফাটা আমি বের করেই দিলাম। এবারে তোমাকে একটা কাজ দিচ্ছি যে ফাইন মানে প্রবলেম হিসেবে find an expression of alpha for a gas obeying the equation of state। এক তো আইডিয়াল গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি, সেটা তুমি করেই ফেলেছো।
2 নম্বর হচ্ছে পি ইন্টু ভি মাইনাস এনবি ইকুয়াল টু এনআরটি। 3 নম্বর হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি। আর 4 নম্বর হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়াল গ্যাস, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এনবি ইকুয়াল টু এনআরটি। তাহলে যেমন করে তুমি প্রথমে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি বের করলে, করে এনআর বাই পি হলো, সেটা এখানে বসাচ্ছ, বসে আলফার এক্সপ্রেশন বের করছো। তাহলে বাকি যে গ্যাসগুলোর ক্ষেত্রে প্রথমটা আমি করে দিয়েছি, বাকিগুলোর ক্ষেত্রে তোমাকে বাড়িতে আমি করতে দিচ্ছি। আচ্ছা, একদম এই ফিলোজফি নিয়েই হচ্ছে আরো পরপর 3টে প্রবলেম তুমি করে ফেলতে পারবে। দেখো বিটা, তাকে বলা হয় আইসোথার্মাল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন। মানে এক্ষেত্রে এটা করা হচ্ছে যে তোমার প্রেসারটাকে কনস্ট্যান্ট, টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে। এবার প্রেসার বাড়ানোর জন্য, প্রতি একক প্রেসার বাড়ানোর জন্য প্রতি একক ভলিউমে অ্যাকচুয়ালি কতখানি ভলিউম ডিক্রিজ করলো। এবার প্রেসার বাড়ালে কিন্তু ভলিউম কমে, সেখানে এখানে একটা মাইনাস সাইন দেওয়া হয়েছে। আর এসআই ইউনিট তো তোমার পাস্কাল ইনভার্স আর কি, এটা। আর এবার ফর আইডিয়াল গ্যাস তুমি যেটা দেখতে পাবে যে কোনো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বিটাটা 1/p হবে এবং সমস্ত ক্ষেত্রে সেটা সমান হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কি বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিটাটা হচ্ছে আলাদা হচ্ছে এবং সেটা 1/p নয়। তাহলে এই অ্যানালিসিসটা আমি আর করে তোমাকে দেখাচ্ছি না, তুমি নিজে করতে পারবে। শুধু আমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বিটার এক্সপ্রেশনটাকে বের করে দিই। ধরো ফর আইডিয়াল গ্যাস এখন ভিটা যদি তোমার এনআরটি বাই পি হয়, তাহলে ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট পিটা লাগবে, সেটা কত হচ্ছে মাইনাস এনআরটি বাই পি স্কোয়ার হয়ে গেল। তাহলে বিটাটা যখন লিখবে তুমি -1/v মাইনাস এনআরটি বাই পি স্কোয়ার, তাহলে এনআরটি ইকুয়াল টু পিবি যদি করে দাও তাহলে 1/p হয়ে গেল। তাহলে বিটাটা হয়ে গেল কত, 1/p। তাহলে এখান থেকে তুমি কি কনক্লুশনটাকে করলে না, ফর আইডিয়াল গ্যাস beta are the same for all ideal gases and it is equal to 1/p, but experiment shows that beta are different for different gases and beta তোমার not equal to 1/p। এটা হচ্ছে তোমার ওই এর জন্য, মানে যেটা একটা ডিরেক্ট বা ইনডিরেক্ট এভিডেন্স ইন ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, তার কন্টেক্সটে আমি এই কথাটা বললাম। আচ্ছা, এবারে এখানেও ওই একই রকম প্রবলেম আমি করতে দিচ্ছি, যে ফাইন্ড অ্যান্ড, বাড়িতে করতে দিচ্ছি প্রবলেমটা, ফাইন্ড অ্যান এক্সপ্রেশন অফ বিটা ফর এ গ্যাস obeying the ইকুয়েশন অফ স্টেট। 1 নম্বর হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, 2 নম্বর হচ্ছে পি ইন্টু ভি মাইনাস এনভি ইকুয়াল টু এনআরটি, 3 নম্বর হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি, ঠিক আছে। আর ফাইনালি ভ্যান ডার ওয়াল গ্যাস পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এনভি ইকুয়াল টু এনআরটি। আচ্ছা, এখানে তোমাকে একটা ওয়ার্ন করছি, সেটা হচ্ছে যে আগেরটা করতে গেলে তোমাকে ডেল ভি বাই ডেল টি এর কনস্ট্যান্ট পি বের করতে হতো, আর পরেরটা করতে গেলে তোমাকে ডেল ভি বাই ডেল পি এর কনস্ট্যান্ট তোমাকে বের করতে হবে। তুমি যখন এটা করতে যাবে দেখবে বেশ পার্টিকুলারলি এই শেষের দুটোর ক্ষেত্রে 3 নম্বর এবং 4 নম্বরের ক্ষেত্রে তুমি কিন্তু অনেকটা প্রবলেমে পড়বে আর কি। এটা একটুখানি দেখে নেবে। হ্যাঁ,
এই 3 নম্বর এবং 4 নম্বরটা করতে গিয়ে কিন্তু একটু তোমার সমস্যা হবে, সেটা একটুখানি ভালো করে খেয়াল করো। 1 আর 2টা খুব ইজিলি করে ফেলতে পারবে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার আইসোথার্মাল বাল্ক মডিউলাস। আচ্ছা, আইসোথার্মাল বাল্ক মডিউলাসটা জাস্ট সিম্পলি হচ্ছে 1/β হয়, মানে কাপ্পা তুমি যদি জাস্ট নর্মালি ডিফাইন করো, এইটা হচ্ছে তোমার স্ট্রেস বাই স্ট্রেন, ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন, সেটা হচ্ছে -v ইন্টু ডেল পি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, এইটা। এবং দেখো এইটা সার্টেনলি হচ্ছে 1/β সঙ্গে সমান। আচ্ছা, এবারে তুমি যখন বিটাটাকে বের করে ফেলেছো আইডিয়াল গ্যাসের জন্য বা অন্যান্য গ্যাসের ক্ষেত্রে, তাহলে কাপ্পাটা অটোমেটিক্যালি বের করে ফেলতে পারবে। ঠিক আছে, এক্ষেত্রে তোমাকে ওই জাস্ট যদি মানে যখন ইন্টারপ্রিটেশনটাকে করবে তখন দেখবে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, সমস্ত আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কাপ্পাটা হচ্ছে, যেহেতু বিটাটা প্রেশার পি বেরিয়েছে, বিটাটা 1/p বেরিয়েছে, তাহলে কাপ্পাটা জাস্ট সিম্পল প্রেশার বেরোবে। তাহলে যে কোনো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তুমি যদি কাপ্পাটা দেখো কোনো একটা গিভেন প্রেশারে, সেটা হচ্ছে সমান, এবং সেটা হচ্ছে তার প্রেশারের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে গ্যাসগুলো যখন দেখবে তখন কাপ্পাটা হচ্ছে প্রেশারের সঙ্গে সমান নয়, এবং সেটা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন হচ্ছে আর কি। এক্ষেত্রেও তুমি জাস্ট ওই এক্সপ্রেশনগুলোকে বের করবে, মানে এখানে জাস্ট প্রবলেমটাকে দিচ্ছি, কিন্তু এটা তোমাকে আলটিমেটলি কিছুই করতে হবে না। বিটাটা যখন করে ফেলছো, কাপ্পাটা তুমি অটোমেটিক্যালি করে ফেলতে পারবে। তাহলে প্রশ্নটা দিয়ে রাখছি কম্পিউটেশনের জন্য, ফাইন্ড অ্যান expression of kappa for a gas obeying the equation of state। আগের নম্বর হচ্ছে PV equal to nRT, 2 নম্বরে P into V minus NV equal to nRT, 3 নম্বর হচ্ছে P plus n square by V square into V equal to nRT, আর 4 নম্বর হচ্ছে P plus n square by V square into V minus NV equal to nRT। এটা কোশ্চেন হিসেবে দিলাম বটে, কিন্তু এটা তোমাকে কিছুই করতে হবে না। তুমি তো আগের প্রবলেমটা করার সময় বিটা বের করেই ফেলছো, আর কাপ্পা যেহেতু 1/β, তুমি ইজিলি এটা বের করে ফেলতে পারবে আর কি। ঠিক আছে, এটা কোনো অসুবিধা হবে না। আচ্ছা, লাস্ট এবং ফাইনালি হচ্ছে জুল থমসন কুলিং, এটা। আচ্ছা, জুল থমসন কুলিংটা থার্মোডাইনামিক্সে ডিটেলে পড়ানো হবে, এখানে অত ডিটেলে বলার স্কোপ নেই। প্রথম কথা যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে একটা জুল থমসন এক্সপেরিমেন্ট আছে, জুল থমসন একটা স্পেশাল টাইপ অফ এক্সপেরিমেন্ট আছে, যেটা জুল থমসন এক্সপেরিমেন্ট। এইটা হচ্ছে এ স্পেশাল কাইন্ড অফ irreversible expansion under adiabatic condition। এটাকে বলে থ্রটলিং প্রসেস। এটা একটা থ্রটলিং প্রসেস, আর এর ক্ষেত্রে যেটা হয় যে ডেল্টা এইচটা 0 হয়, মানে এনথালপি কোনো চেঞ্জ হয় না এখানে। আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে দেখতে পাওয়া যায় যে এই হাইড্রোজেন, হিলিয়াম এক্সেট্রা, এদের ক্ষেত্রে এরা হচ্ছে সোর্স হিটিং অ্যাট অর্ডিনারি টেম্পারেচার। মানে জুল থমসন এক্সপেরিমেন্টটা যদি হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি গ্যাসকে নিয়ে তুমি করো, তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার হিটিং হয় অর্ডিনারি টেম্পারেচার। আর ফর আদার গ্যাসেস such as carbon dioxide, nitrogen, oxygen, ammonia, etc. এরা হচ্ছে শো কুলিং at ordinary temperature due to Joule Thomson expansion।
মানে বাস্তবে এই জুল থমসন এক্সপানশনটা মানে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস তো অত আর তুমি কোথায় পাচ্ছ, মানে মোস্ট অফ দ্য গ্যাসের ক্ষেত্রে তুমি যেটা দেখতে পাবে, তার এয়ার বা ইত্যাদি যদি তুমি কনসিডার করো, তা জুল থমসন এক্সপানশন করলে ইউজুয়ালি কুলিং হয়, এবং সেই কুলিংটাকে করেই হচ্ছে তোমাকে ওই মানে ফ্র্যাকশনাল লিকুইফ্যাকশন করে যে বিভিন্ন গ্যাসগুলোকে আলাদা করতে হয়, মানে এয়ার থেকে তুমি বিভিন্ন গ্যাসগুলোকে আলাদা করবে কি করবে, ফ্র্যাকশনাল লিকুইফ্যাকশন করে। ফ্র্যাকশনাল লিকুইফ্যাকশন বা ফ্র্যাকশনাল তরলীকরণ, আংশিক তরলীকরণ যেটা তুমি করছো, সেটাকে করতে গেলে না টেম্পারেচার কমাতে হবে। টেম্পারেচার নর্মালি লোকে করে যে জুল থমসন কুলিং করে বা জুল থমসন এক্সপানশন করে। তাহলে এবারে দেখো, এই যে কিছু কিছু ক্ষেত্রে তোমার হিটিং হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কুলিং হচ্ছে, এইগুলো হচ্ছে ডিউ টু ইন্টারমলিকুলার ইন্টারাকশন। তাহলে দিস ইজ ডিউ টু ইন্টারমলিকুলার ইন্টারাকশন। মানে যার ক্ষেত্রে রিপালশন ডমিনেট করে তার ক্ষেত্রে হচ্ছে তোমার, যার ক্ষেত্রে রিপালশন ডমিনেট করে তার ক্ষেত্রে হিটিং হয়, যার ক্ষেত্রে অ্যাট্রাকশন ডমিনেট করে তার ক্ষেত্রে কুলিং হয়। আর দিট ইজ ডিউ টু intermolecular interaction। আর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি কি হচ্ছে, ফর আইডিয়াল গ্যাস there is no intermolecular interaction, hence there will be neither heating nor cooling due to intermolecular interaction. Oh, sorry, neither heating nor due to Joule Thomson expansion. এইটা আমাদের পরে খুব ডিটেলে আলোচনা হবে। তাহলে এইটুকু শুধু এখন মনে রাখো যে জুল থমসন এক্সপানশন কিন্তু আইডিয়াল গ্যাস নিয়ে করো না, কোনো হিটিং কুলিং কিচ্ছু হয় না, টেম্পারেচার বাড়েও না, টেম্পারেচার কমেও না। কিন্তু বাস্তবে অন্যান্য গ্যাসগুলোকে নিয়ে দেখতে পাচ্ছ তোমার হিটিং বা কুলিং হচ্ছে। তার মানে বোঝা গেল যে বাস্তবে গ্যাসগুলো সেটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আলাদা। তাহলে এই যে চারটে পয়েন্ট বললাম, এই চারটে পয়েন্ট অ্যাটলিস্ট তোমায় ডিরেক্টলি মানে তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে বাস্তবে গ্যাসগুলো আইডিয়ালি বিহেভ করে না। ঠিক আছে, তার মধ্যে প্রথম দিকে যে কয়েকটা পয়েন্ট যেখানে অ্যান্ড্রুজ কার্ভ, অ্যামাগার কার্ভ, কম্পেনসেটিভ ফ্যাক্টর ইত্যাদি আলোচনা করা আছে, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে যেগুলো আলফা, বিটা, কাপ্পা বা জুল থমসন কুলিং, এই যে রিলেটেড যে পার্টগুলো, এগুলো ঠিক আছে। জুল থমসন কুলিংটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কিন্তু সেটা থার্মোডাইনামিক্সে জুল থমসন এক্সপানশন বা জুল থমসন এক্সপেরিমেন্ট খুব ডিটেলে পড়ানো হবে, তখনই না হয় এটা নিয়ে আমরা বেশি আলোচনা করবো। কিন্তু এইটুকু শুধু ভাবো যে জুল থমসন এক্সপানশন করলে বাস্তবে গ্যাসগুলোর ক্ষেত্রে তোমার হিটিং বা কুলিং হতে পারে, কিন্তু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে হিটিং বা কুলিং কিছু হয় না। এই হচ্ছে আমার ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস ইন ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। আমরা এখানেই শেষ করব। শুধু একটা প্রবলেম যেটা মানে আগের বারে কেউ জিজ্ঞেস করেছিল, সেটা বের করা আছে, এটা করে নিই। যে ফাইন্ড দ্য রুট মিন স্কোয়ার স্পিড অফ অক্সিজেন অ্যাট 300 কেলভিন, অলসো ফাইন্ড দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। দেখো, এই ধরনের প্রবলেম 2 নম্বরের প্রবলেম হিসেবে খুব পরে, যেটা আমরা এর আগে যা আলোচনা করেছিলাম তার বেসিসে তুমি প্রবলেমটাকে করতে পারবে। সেটা এই চ্যাপ্টারের রিলেটেড নয়, কিন্তু আগে যেটা পড়িয়েছি তার রেসপেক্টে। আরএমএস স্পিডটা হচ্ছে √3 হয়। এবারে আর এর ভ্যালু তুমি 8.314 জুল পার কেলভিন পার মোল এসআই এ বসিয়েছো, টেম্পারেচার 300 কেলভিন। আর মোলার মাস অফ অক্সিজেন সেটা 32 গ্রাম পার মোল, অর্থাৎ 32 × 10⁻³ কেজি পার মোল হলো। এবার সব কেটে কুটে গিয়ে উত্তরটা মিটার পার সেকেন্ডে বেরোলো 483.561 মিটার পার সেকেন্ড। এবার অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা কি হয় না, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তুমি 2 রকম করে বের করতে পারো। এখানে আমি লিখেছি কত, অ্যাভারেজ কাইনেটিক 3/2 কেটি এরকম ভাবে লিখেছি, অথবা কেউ এটাকে অ্যাভারেজ কাইনেটিক হাফ mc/m² এইরকম ভাবেও সে লিখতে পারতো। তাহলে এখানে টেম্পারেচার যেহেতু বলে দেওয়া আছে, আমি একদম 3/2 কেটি এইভাবে করছি, 3/2। আর কেটা হচ্ছে 1.38 × 10⁻20 জুল পার কেলভিন, আর টেম্পারেচার 300 কেলভিন, এটা হয়ে গেছে 6.21
ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21 জুল। এটাকে অল্টারনেটিভলি তুমি এইভাবে করতে পারতে, নেটিভলি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ইন্টু CRMS তার স্কোয়ার, এটা করতে পারতে। এখানে এমটা হচ্ছে মাস অফ এ সিঙ্গেল মলিকুল, হ্যাঁ, মাস অফ এ সিঙ্গেল মলিকুল। তাহলে এইটা ইন্টু তোমার একটা মলিকুলের মাস হচ্ছে তোমার 32 বাই হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত কেজি হলো। হ্যাঁ, একটা মানে এটা মোলার মাস হচ্ছে 32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি পার মোল। তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দিলে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মোল ইনভার্স দিয়ে ভাগ করে দিলে তাহলে এত কেজি হলো এইটা। আর তাকে তুমি এই CRMS এর স্কোয়ারটা হচ্ছে 483.561 মিটার পার সেকেন্ড তার স্কোয়ার করে দিলে এই উত্তরটা ওই একই বেরোবে, 6.21 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21 কেজি তোমার অ্যান্সার বেরোবে। দুটো যে কোনো অ্যাপ্রোচে তুমি এটাকে করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে যেটা আমাদের আজকে আলোচনা করার কথা ছিল। আমি এখানে লেকচার 9টার শেষ হলো, আমি লিখে দিলাম। আর তাহলে পরের দিন আমরা কি করব? নেক্সট ক্লাসে আমরা বোঝার চেষ্টা করব যে অরিজিন অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, মানে এই যে আইডিয়ালিটি থেকে ডেভিয়েশনটা কেন হচ্ছে তার কারণটা একটুখানি বুঝতে হবে। এই কারণটা বেসিক্যালি আসছে হচ্ছে ইন্টারমলিকুলার ইন্টারাকশনস থেকে। এই ইন্টারমলিকুলার ইন্টারাকশনসটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, সেটা আমাদের দেখতে হবে। তাহলে ইন্টারমলিকুলার ইন্টারাকশনসটা আমরা আলোচনা করে নেব। তারপর আমি দেখব যে ইকুয়েশনস অফ স্টেটস ফর নন আইডিয়াল গ্যাস। হ্যাঁ, তাহলে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট দিয়ে তাহলে সবটা চলবে না, নন আইডিয়াল গ্যাসের জন্য ইকুয়েশন অফ স্টেট লাগবে। তার জন্য আমরা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটটা আমরা ঢুকে যাবো। আর পরের দিন আমাদের এইটা আলোচনা হবে এরপর থেকে, এবং কালকে সকালে আমরা 7টার সময় একই রকমভাবে একটা ক্লাস নেব। ঠিক আছে, তাহলে খুব সহজ ছিল, কিন্তু এখান থেকে প্রচুর পরীক্ষায় কোশ্চেন্স পড়ে। ঠিক আছে, তাহলে দেখো যা বলেছি তাতে কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে না। যতটুকু আলোচনা করা হয়েছে সেটা সবাই বুঝতে পেরেছো?